আমার ছেলে দেবাশিস আমার পেটে তার সন্তান রেখেছে, আমি এখন দ্বিধাগ্রস্ত, এটা কি পাপ নাকি ভালোবাসা? ব্রাজিলের রিও ডি জেনেইরোতে আমরা একটি ছোট্ট ঘরে থাকি। আমার বয়স ৩৩, দেবাশিসের বয়স ১৬। আমরা ভারত থেকে পালিয়ে এসেছি। গ্রামের লোকেরা আমাদের সম্পর্ক জানতে পেরে আমাদের ঘৃণা করতে শুরু করেছিল। আমাদের বাড়িতে আগুন লাগিয়েছিল, দেবাশিসকে মারধর করেছিল। আমরা পালালাম, পরিচয় বদলে একটি নতুন জীবন শুরু করলাম। এখানে আমরা বলি আমরা স্বামী-স্ত্রী। কেউ জানে না আমরা আসলে মা-ছেলে। একসাথে থাকি, একসাথে ঘুমাই। দেবাশিস বিশ্বাস করে আমাদের ভালোবাসা পবিত্র, ঈশ্বর আমাদের একসাথে থাকার জন্যই বানিয়েছেন। ভারতের সমাজ বোঝেনি এখানে আমরা স্বাধীন। এখন আমি গর্ভবতী। আমার পেটে আমার সন্তানের সন্তান। কিন্তু আমি জানি না এটা ঠিক কি ভুল। দেবাশিস খুশি, সে এক নতুন জীবন শুরু করতে চায় আমাদের ছোট্ট সংসারে। আমার নাম আমেলিয়া, অন্তত এখানে আমি এই নামেই পরিচিত। আসল নাম মনে পড়ে না। আমি জানি কেউ বিশ্বাস করবে না, কিন্তু সত্যি বলতে আমি জানি না আমি কে। আমার অতীত আমার কাছে একটা ধোঁয়াশা। আমার স্মৃতি যেন কেউ মুছে দিয়েছে, ব্রাজিলে আসার আগের সবকিছুই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। দেবাশিস আমাকে বারবার বলে আমরা মা-ছেলে, কিন্তু আমার মনে হয় সে মিথ্যে বলে। সেদিন রাতে আমি তার ডায়েরি খুলে দেখলাম। সেখানে সে লিখেছে আমরা আসলে ভাইবোন। এত বছর সে আমাকে প্রতারণা করেছে। কিন্তু কেন? আমি কি ভারতে ছিলাম? নাকি এটাও একটা ভুল স্মৃতি? হ্যাঁ, আমি গর্ভবতী। কিন্তু এর কারণ দেবাশিস নয়। আমার প্রেমিক রাফায়েল, যার সাথে আমি গোপনে দেখা করি। সে আমাদের লক্ষ্য সাগর তীরের একটা ছোট্ট দোকান খোলা, যেখানে আমরা পর্যটকদের জন্য স্মৃতিচিহ্ন বিক্রি করব। দেবাশিসকে আমি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু সে জানে না। ভেবেছিলাম আজকে বলবো, কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যা সবকিছু বদলে দিয়েছে। সকালে দেবাশিস কাজে যাওয়ার পর আমি সেই পুরনো বাক্সটা খুললাম, যেটা সে সব সময় লুকিয়ে রাখে। সেখানে একটা লকেট পেলাম এবং একটা পুরনো চিঠি, পাণ্ডুলিপির মতো, বাংলা ভাষায় লেখা। আমি বাংলা জানি না, কিন্তু অদ্ভুতভাবে অক্ষরগুলো আমার কাছে চেনা মনে হচ্ছিল। চিঠিটা মনে হয় আমার নামে লেখা, যদিও আমি নিশ্চিত নই। আরও খুঁজতে গিয়ে একটা ফোল্ডার পেলাম, গো আর্টিফ্যাক্ট রিসার্চ, বঙ্গোপসাগরের রহস্যকু লেখা। এর ভেতরে পাওয়া গেল একটা মানচিত্র, কিছু ছবি, পুরনো জাহাজের ধ্বংসাবশেষের, এবং একটা ডায়েরি। মানচিত্রে একটা জায়গা চিহ্নিত করা, কোনো একটা দ্বীপের কাছে সমুদ্রের মাঝে, সিগি দিয়ে মার্ক করা। জাহাজের নাম দেওয়া আছে শুভলক্ষ্মীগু। ডায়েরিতে লেখা অনেক গবেষণার কথা, একটা প্রাচীন মন্দিরের সন্ধান, যেটা নাকি সমুদ্রের নিচে ডুবে গেছে শতাব্দী আগে। এটা নাকি অসাধারণ সম্পদের খবর বহন করে। আমি দেবাশিসকে জিজ্ঞেস করতে চাই, কিন্তু ভয় পাচ্ছি। সে কখনো এসব আমাকে বলেনি। সে কি আসলে কে? এবং আমি কে? আমাদের সম্পর্ক কি আসলেই এত সরল যেমনটা সে বলে? দরজায় নক হয়েছে। আমি চমকে উঠলাম। দরজা খুলতেই দেখি রাফায়েল। সে আমাকে প্রায় টেনে বাইরে নিয়ে এলো। আমি কিছু বোঝার আগেই সে একটা ট্যাক্সিতে আমাকে তুলে দিল। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। তোমার জীবন বিপদে আমেলিয়া, রাফায়েল বলল। দেবাশিস তোমাকে মিথ্যে বলেছে। সে তোমার ছেলে নয়, ভাইও নয়। সে আসলে ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন এজেন্ট, যার মিশন ছিল তোমাকে খুঁজে বের করা। তুমি কি বলছ? আমি বোঝার চেষ্টা করলাম। তোমাকে সব বলার সময় এখন নেই, রাফায়েল বলল। আমরা বন্দরে যাচ্ছি। একটা জাহাজ আমাদের অপেক্ষা করছে। আমাদের ব্রাজিল ছাড়তে হবে এখনই। ট্যাক্সি বন্দরের দিকে ছুটে চল। আমি ভয়ে জমে গেলাম। কিছু মনে পড়ছে যেন। আমি আসলে কে? এবং দেবাশিস? সে আমার সাথে এত বছর কেন ছিল? তাহলে কি আমি শুভলক্ষ্মী জাহাজের রহস্যের চাবিকাঠি? হঠাৎ করে মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করলাম, যেন কিছু স্মৃতি ফিরে আসছে। ট্যাক্সি থেকে নামতেই দেখি একটা ছোট জাহাজ, ম্যারিগোল্ড নামে। রাফায়েল আমাকে হাত ধরে টানতে লাগল। তার চোখে ভয়, উদ্বেগ। রাফায়েল, তুমি আসলে কে? আমি জিজ্ঞেস করলাম। আমি একজন গবেষক, আমেলিয়া। আমি গত ৫ বছর ধরে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মন্দিরের খোঁজ করছি। তুমি সেই মন্দিরের পূজারীর বংশধর, যদিও তুমি জানো না। তোমার রক্তের মধ্যে সেই মন্দিরের অবস্থান লুকিয়ে আছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কিভাবে আমার রক্তে? তোমার পূর্বপুরুষরা মন্দিরের রক্ষক ছিলেন।
তারা তাদের বংশধরদের মধ্যে একটা বিশেষ জিন বহন করে এসেছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে। এই জিন একটা বিশেষ প্রোটিন তৈরি করে, যা সমুদ্রের লবণাক্ত পানির সংস্পর্শে এলে এক ধরনের বিকিরণ ছড়ায়। এই বিকিরণ দিয়ে মন্দিরের অবস্থান নির্ধারণ করা সম্ভব। জাহাজে উঠতেই সমুদ্রের হাওয়া আমাকে আরও স্মৃতি ফিরিয়ে দিল। হঠাৎ করে আমার মনে পড়ল, আমি আসলে অমিতা রায়, একজন সমুদ্র প্রত্নতত্ত্ববিদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াতাম। আমি নিজেই এই গবেষণা করছিলাম। কিন্তু হঠাৎ করে একদিন জাহাজ বন্দর ছেড়ে যাচ্ছিল, তখনই আমি দেখলাম দেবাশিস দৌড়ে আসছে। সে চিৎকার করে ডাকছিল আমাকে, আমেলিয়া, ফিরে এসো, ওরা তোমাকে মিথ্যে বলেছে। রাফায়েল আমাকে কেবিনের ভেতরে টেনে নিয়ে গেল। ওকে বিশ্বাস করো না, ও তোমাকে ব্যবহার করছে। আমি এখন কাকে বিশ্বাস করব? দেবাশিস, যে আমাকে বারবার মিথ্যে বলেছে আমরা মাছেলে? নাকি রাফায়েল, যার সাথে আমার প্রেম কিন্তু যে এখন আমাকে দেশ ছাড়াতে বাধ্য করছে? জাহাজ সমুদ্রের মাঝে চলে এসেছে। আমি ডেকে গিয়ে দূরে ব্রাজিলের উপকূল দেখতে পেলাম। হঠাৎ কেবিন থেকে গুলির শব্দ। আমি ছুটে গেলাম সেখানে। দেখি রাফায়েল বন্দুক হাতে। ক্যাপ্টেন রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে। তুমি এ কী করলে? আমি চিৎকার করে উঠলাম। দুঃখিত আমেলিয়া, এটা আমার পরিকল্পনার অংশ ছিল না, রাফায়েল বলল। ক্যাপ্টেন বেঁচে থাকলে আমাদের সবাইকে ফাঁসিতে ঝুলতে হতো। কিসের ফাঁসি? কি করেছ তুমি? তোমার স্মৃতি আরও ফিরছে, তাই না? রাফায়েল জিজ্ঞেস করল। তুমি কি মনে করতে পারছ বঙ্গোপসাগরের সেই দিনটি, যখন তুমি প্রথম মন্দিরের সন্ধান পেয়েছিলে? হ্যাঁ, আমি একটা টিম নিয়ে গিয়েছিলাম। আমি উত্তর দিলাম, স্মৃতিগুলো যেন ফিরে আসছিল। আমরা ডুবুরি হিসাবে সমুদ্রে নেমেছিলাম, সেখানে আমি গোঙানি করে উঠলাম। আমরা কিছু দেখেছিলাম, কিছু ভয়ঙ্কর। হ্যাঁ, তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলে। এবং সেখানে তোমরা একটা প্রাচীন শক্তি আবিষ্কার করেছিলে, একটা ক্রিস্টাল, যা অসীম শক্তির উৎস। আমার মনে পড়ল, সেই মন্দিরে প্রবেশ করার পর আমাদের দলের সবাই মারা গিয়েছিল, শুধু আমি বেঁচেছিলাম। কিন্তু আমার স্মৃতি মুছে গিয়েছিল। এখন সব ফিরে আসছে। তাহলে তুমি আমাকে কেন খুঁজছিলে? আমি জিজ্ঞেস করলাম। তোমার রক্তের মধ্যে শুধু সেই মন্দিরের অবস্থান লুকিয়ে নেই, আমেলিয়া। তুমি সেই ক্রিস্টালকে সক্রিয় করতে পারো। সেই ক্রিস্টাল যা দিয়ে একজন মানুষ সমগ্র পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং তুমি সেই মানুষ হতে চাও। আমি বুঝতে পারলাম। আমরা একসাথে পৃথিবী শাসন করতে পারি। রাফায়েল আমার দিকে এগিয়ে এলো। তোমাকে ভালোবাসি আমেলিয়া, আমরা একসাথে অসাধারণ হতে পারি। আমি জানি যে আমার কাছে খুব কম সময় ছিল। আমি এখন বুঝতে পারছিলাম যে দেবাশিস আসলে ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন এজেন্ট, কিন্তু সে আমাকে রক্ষা করার জন্য এসেছিল, ব্যবহার করার জন্য নয়। সে আমার ছেলে, ভাই বা প্রেমিক কোনোটাই ছিল না। সে আমাকে মিথ্যে বলেছিল কারণ সে জানত যদি আমার স্মৃতি ফিরে আসে, তাহলে আমি সেই মন্দিরে ফিরে যেতে চাইব, যেখানে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। জাহাজের ইঞ্জিন চালু হয়ে গেল। আমি দেখতে পেলাম রাফায়েল নিজেই চালাচ্ছে। সে জাহাজ নিয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের দিকে, সেই ডুবে যাওয়া মন্দিরের সন্ধানে। আমি নিজেকে জিজ্ঞেস করলাম, আমি কি সত্যিই গর্ভবতী? নাকি এটাও মিথ্যে? আমি বুঝতে পারছিলাম যে সবকিছুই জটিল, সবকিছুই রহস্যে ভরা। কয়েকদিন পর আমরা ইন্দোনেশিয়ার উপকূলে পৌঁছালাম। রাফায়েল একটা ছোট্ট বোট নিয়ে আমাদের সমুদ্রের মাঝে নিয়ে গেল, যেখানে মানচিত্রে খিক্সু চিহ্নিত ছিল। সেখানে পৌঁছে সে ডুবুরি সরঞ্জাম বের করল। নিচে নামতে হবে, সে আমাকে বলল। তোমাকে নিচে যেতেই হবে আমেলিয়া, তুমিই একমাত্র মানুষ যে সেই মন্দির খুলতে পারে। কি আমি যদি না যাই? আমি জিজ্ঞেস করলাম। তাহলে আমি তোমাকে এখানেই সমুদ্রে ফেলে দেব। রাফায়েল বন্দুক আমার দিকে তাক করল। আমি ডুবুরি পোশাক পরে সমুদ্রে নামলাম। রাফায়েল আমার পিছনে। পানির নিচে নামতেই আমি দেখতে পেলাম সেই বিশাল মন্দির, এখনও অটুট, যেন সময় সেখানে থেমে আছে। মন্দিরের দরজা পাথর দিয়ে বন্ধ, এতে পুরনো ব্রাহ্মী লিপিতে কিছু লেখা। আমি নিশ্চিত যে রাফায়েল এটা পড়তে পারবে না, কিন্তু আমি পারি। এটা বলছে, কেবল রক্তের উত্তরাধিকারীই প্রবেশ করতে পারবে। আমি দরজায় হাত রাখলাম। এক মুহূর্তের জন্য কিছুই হল না, তারপর সমস্ত দরজা জ্বলতে শুরু করল। এক আশ্চর্য আলো সমুদ্রের নিচটা আলোকিত হয়ে গেল। দরজা খুলে গেল। রাফায়েল আমাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকাল। মন্দিরের ভেতরে আমরা পানির বাইরে ছিলাম, যেন একটা ভিন্ন বায়ুমণ্ডলে। এটা ছিল অবিশ্বাস্য।
সেখানে দেখতে পেলাম একটা বিশাল হল পুরো সোনায় ঢাকা। মাঝখানে ছিল সেই ক্রিস্টাল, এক অদ্ভুত নীল আভায় জ্বলছিল। ওইখানে, ওইটাই। রাফায়েল উন্মাদের মতো ছুটে গেল ক্রিস্টালের দিকে। আমি ধীরে ধীরে সামনে বাড়লাম। কিছু মনে পড়ছিল। এবার সব মনে পড়ছে। সেই দিন আমার দল যখন এই মন্দিরে প্রবেশ করেছিল, ওরা সবাই সেই ক্রিস্টাল ছুঁতে গিয়েছিল। এবং তারপর ওরা সবাই পাথরে পরিণত হয়েছিল। রাফায়েল, ছুঁজো না, আমি চিৎকার করে উঠলাম, কিন্তু খুব দেরি হয়ে গিয়েছিল। রাফায়েল ক্রিস্টাল ধরতেই সে ধীরে ধীরে পাথরে পরিণত হতে শুরু করল। তার চোখে ভয়, আতঙ্ক, বিশ্বাসঘাতকতার অভিযোগ। তুমি জানতে, সে ফিসফিস করল। তুমি জানতে এটা হবে গু। তার শরীর সম্পূর্ণ পাথরে পরিণত হয়ে গেল। আমি সেখান থেকে চলে যেতে যাচ্ছিলাম, তখনই দেখলাম দেবাশিস মন্দিরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে। আমি জানতাম তুমি এখানে আসবে, সে বলল। তুমি আমাকে মিথ্যে বলেছ, আমি উত্তর দিলাম। তোমাকে রক্ষা করার জন্য, দেবাশিস বলল। আমি ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট, হ্যাঁ। কিন্তু আমি তোমাকে যে বলেছিলাম আমরা মাছেলে, সেটা করেছিলাম কারণ তোমার স্মৃতি মুছে গিয়েছিল এবং আমি সেই অবস্থাকে বজায় রাখতে চেয়েছিলাম। যদি তুমি মনে করতে পারতে এই মন্দিরের কথা, তুমি নিশ্চয়ই এখানে ফিরে আসতে গু। তুমি জানো এই ক্রিস্টাল কি? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমি জানি। এটা একটা প্রাচীন ক্রিস্টাল, যেটা পৃথিবীর বাইরে থেকে এসেছে। এটা অসীম শক্তির উৎস, কিন্তু এটা যে কোনো মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, শুধু যারা তোমার রক্তের বংশধর গো। তাই তুমি আমাকে বলতে যে আমি গর্ভবতী? আমি জিজ্ঞেস করলাম। না, আমি কখনো বলিনি তুমি গর্ভবতী, দেবাশিস চোখ বট করে বলল। এটা রাফায়েলের আরেকটি মিথ্যা গু। আমি নীরবে দাঁড়িয়ে রইলাম। সত্যি কি মিথ্যা, কার কথা বিশ্বাস করব? আমার স্মৃতির টুকরোগুলো আমি জোড়া দেওয়ার চেষ্টা করলাম। বাইরে যাওয়া যাক, দেবাশিস আমার হাত ধরতে এগিয়ে এলো। এই মন্দিরে আর থাকা নিরাপদ নয় গে। আমরা ডুবুরির সরঞ্জাম পরে আবার সমুদ্রে নামলাম। আমরা সমুদ্রপৃষ্ঠে উঠে এসে দেখি দেবাশিসের একটি জাহাজ অপেক্ষা করছে। জাহাজে উঠে দেবাশিস আমাকে শুকনো কাপড় দিল। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। আন্দামান দ্বীপপুঞ্জে, দেবাশিস উত্তর দিল। সেখানে আমাদের একটি গোপন ঘাঁটি আছে। তোমার স্মৃতি সম্পূর্ণভাবে ফিরিয়ে আনতে হবে গ। কয়েকদিন পর আমরা আন্দামানের নির্জন উপকূলে পৌঁছালাম। সাগরের নীল জল, সবুজ পাহাড়, সাদা বালিয়াডি, চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরে গেল। দেবাশিস আমাকে একটি ছোট কুটিরে নিয়ে গেল। সেখানে দেখলাম একটি বৃদ্ধ মহিলা, তিনি আমাদের অপেক্ষা করছিলেন। ইনি শান্তিদেবী, দেবাশিস আমাকে পরিচয় করিয়ে দিল। ইনি এখানকার আদিবাসীদের চিকিৎসক এবং জ্ঞানী। ইনি তোমাকে সাহায্য করবেন গ। শান্তিদেবী আমার হাতে একটি উষ্ণ পানীয় দিলেন। এটা প্রাচীন জড়িবুটির মিশ্রণ, তিনি বললেন। এটা তোমার স্মৃতি ফিরিয়ে আনবে গি। মেদে, এরা বিপদে আছে। এ হল বিক্রম সুনীল দাসের ছেলে, আর এটি তার মা, পুলিশ অফিসার বললেন। মেয়েদের চোখ বড় হয়ে গেল। সুনীলের ছেলে? আরে, তোমার বাবা আমার ভালো বন্ধু ছিলেন। তিনি কেন তোমাদের নিয়ে আমার কাছে আসেননি কখনো? তিনি চাইতেন, বিক্রম বলল। কিন্তু তার সময় হয়নি গি। মেদে আমাদের বসতে বললেন। তিনি চা বানিয়ে আনলেন। আমরা তাকে সব ঘটনা বললাম। আমি এই প্রাচীন বালি সংরক্ষণ সমিতির কথা শুনেছি, মেদে বললেন। আসলে এরা কোনো সংরক্ষণ সংগঠন নয়। এরা একটি কালো সংগঠন, যারা প্রাচীন বালির মূল্যবান সম্পদ চুরি করে বিদেশে পাচার করে। আমি জানতাম না যে সুনীল এদের সম্পর্কে জানতেন। আমার বাবা এই সিঁদুরের রহস্য আবিষ্কার করেছিলেন, বিক্রম বলল। বিক্রম পকেট থেকে সোনার কৌটাটি বের করল। মেদে কৌটাটি দেখে চমকে উঠলেন। এই সেই সিঁদুরের কৌটা। আমি এটার কথা শুনেছি, মেদে বললেন। প্রাচীন বালির রাজারানীদের বিবাহের সময় এই সিঁদুর ব্যবহার করা হতো। কিন্তু এটি শুধু একটি প্রতীক ছিল। এটি কোনো অমরত্ব দেয় না গে। তাহলে পুরোহিত মিথ্যা বলেছিলেন? আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম। ওহ, সে নিশ্চয়ই সদানন্দ পুরোহিত, মেদে বললেন। তিনি এই অঞ্চলের সবচেয়ে পুরনো মন্দিরের পুরোহিত। তিনি অনেক প্রাচীন কাহিনী জানেন, কিন্তু তিনি মাঝে মাঝে অতিরঞ্জিত করেন গু। তাহলে এটা কেন এত মূল্যবান? বিক্রম জিজ্ঞেস করল। কারণ এই কৌটাটি খাঁটি সোনার তৈরি, আর এর ভেতরে থাকা সিঁদুরে প্রাচীন বালি দ্বীপের দুর্লভ হীরার গুঁড়ো মেশানো আছে, মেদে বললেন। এটার বাজার মূল্য কয়েক $1 মিলিয়ন হবে গে। পুলিশ অফিসার এতক্ষণ বিক্রমের দেওয়া পেনড্রাইভ দেখছিলেন।
বিক্রম, তোমার বাবা অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছিলেন। এখানে প্রাচীন বালি সংরক্ষণ সমিতির সব সদস্যের নাম আছে। এর প্রধান হলেন রাজীব মালহোত্রা, একজন ভারতীয় ব্যবসায়ী। রাজীব মালহোত্রা? আমি চমকে উঠলাম। আমি তাকে চিনি। তিনি আমার অফিসে আসেন মাঝে মাঝে। আসলে? আমি থেমে গেলাম। কি? বিক্রম আমার দিকে তাকাল। সেই অফিস কলিগ যে আমাকে পছন্দ করে। সে রাজীব মালহোত্রার ভাই, আমি ধীরে ধীরে বললাম। বিক্রম আর পুলিশ অফিসার একসাথে চমকে উঠলেন। তাহলে তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা হচ্ছিল, পুলিশ অফিসার বললেন। তারা জানত তুমি দাসের স্ত্রী। তারা তোমার কাছ থেকে তথ্য বের করতে চাইছিল গো। আমি মাথা নাড়লাম। না, এটা সম্ভব নয়। অনিকেত, আমার কলিগ, আমাকে সত্যিই পছন্দ করে। আমরা অনেক সময় একসাথে কাটিয়েছি। হতে পারে, কিন্তু তার ভাই তাকে ব্যবহার করেছে, পুলিশ অফিসার বললেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে অনিকেত আমাকে ব্যবহার করেছে। এমন হতে পারে না। আমাদের এখন কি করতে হবে? বিক্রম জিজ্ঞেস করল। এইসব প্রমাণ নিয়ে আমি পুলিশ স্টেশনে যাব, পুলিশ অফিসার বললেন। আমি আগামীকাল সকালে বালির পুলিশ প্রধানের সাথে কথা বলব। আমরা প্রাচীন বালি সংরক্ষণ সমিতির বিরুদ্ধে অভিযান চালাব। কিন্তু এই রাতে তারা আমাদের খুঁজে বের করতে পারে, আমি উদ্বিগ্ন হয়ে বললাম। না, এখানে তোমরা নিরাপদে আছো, মেদে বললেন। এই বাড়ির অস্তিত্ব সম্পর্কে খুব কম লোকই জানে। আমি এখানে প্রায় ২০ বছর ধরে থাকি, আমাকে নিয়ে কেউ মাথা ঘামায় না গিয়ে। আমরা সেই রাতে মেয়েদের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। পুলিশ অফিসার চলে গেলেন, প্রতিজ্ঞা করে গেলেন যে আগামীকাল সকালে ফিরে আসবেন। মেয়েদে আমাদের ২টি ঘর দেখিয়ে দিলেন যেখানে আমরা ঘুমাতে পারব। ঘরগুলো ছোট কিন্তু পরিষ্কার। আমি ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমার শরীর ক্লান্ত ছিল, কিন্তু মন ছিল অস্থির। রাতের অন্ধকারে আমি বাইরে থেকে একটা শব্দ শুনতে পেলাম। আমি উঠে জানালার কাছে গেলাম। বাইরে কেউ ছিল না, শুধু জোছনার আলো ধান ক্ষেত ঝলমল করছিল। হঠাৎ আমার মোবাইল ফোনে একটি কল এলো। আমি ফোনটি তুললাম। হ্যালো, আমি বললাম। শ্রেয়া। অপর প্রান্ত থেকে একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। অনিকেত, আমি বিস্মিত হয়ে বললাম। তুমি কিভাবে আমার নম্বর পেলে? আমি তো বালিতে একটি স্থানীয় সিম ব্যবহার করছি। শ্রেয়া, তুমি কোথায়? আমি তোমাকে সাবধান করতে চাই, অনিকেত বলল। কি ব্যাপারে সাবধান করবে? আমি জিজ্ঞেস করলাম, আমার গলা কাঁপছিল। আমার ভাই রাজীব তোমাকে খুঁজছে। সে বলেছে তুমি কিছু মূল্যবান জিনিস নিয়ে পালিয়েছ। অনিকেত, তোমার ভাই একজন অপরাধী। সে আমার স্বামীকে হত্যা করেছে, আমি বললাম। লাইনের অপর প্রান্তে কিছুক্ষণ নীরবতা। কি বলছো তুমি? সুনীল তো হার্ট অ্যাটাকে মারা গেছিলেন। না, তাকে হত্যা করা হয়েছিল। আমার কাছে প্রমাণ আছে। আরও কিছুক্ষণ নীরবতা। তারপর অনিকেত ধীরে ধীরে বলল, শ্রেয়া, আমি সত্যি জানতাম না। আমি বিশ্বাস করি না যে আমার ভাই এমন কিছু করতে পারে। কিন্তু কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি। তুমি কিভাবে আমার নতুন নম্বর পেলে? আমি আবার জিজ্ঞেস করলাম। রাজীব আমাকে বলেছিল তোমার খোঁজ করতে। সে বলেছিল তুমি বিপদে আছো। আমি বালির সব হোটেলে ফোন করেছিলাম, শেষে তোমাদের হোটেলে পৌঁছেছিলাম। তারা বলেছিল তোমরা ১ মাসের জন্য রুম বুক করেছিলে, কিন্তু হঠাৎ করে চলে গেছ। আমি হোটেলের ম্যানেজারকে টাকা দিয়ে তোমার নতুন নম্বর জোগাড় করেছি। তারা বলেছিল তুমি চেক ইনের সময় এই নম্বরটি দিয়েছিলে। তুমি কোথায় এখন? আমি জিজ্ঞেস করলাম। আমি বালিতে, অনিকেত বলল। তোমাকে সাহায্য করার জন্য এসেছি। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। অনিকেত কি সত্যি আমাকে সাহায্য করতে এসেছে, নাকি এটা ফাঁদ? অনিকেত, আমি এখন তোমাকে বিশ্বাস করতে পারছি না, আমি বললাম। আমি পরে কল করব। আমি ফোন রেখে দিলাম। আমার মাথায় চিন্তার ঝড় বইছিল। আমি বিক্রমের ঘরে গেলাম। সে ঘুমোচ্ছিল না, জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়েছিল। বিক্রম, আমি ডাকলাম। অনিকেত আমাকে ফোন করেছিল। বিক্রম আমার দিকে তাকাল। কি? কিভাবে সে তোমার নম্বর পেল? আমি তাকে সব বললাম। বিক্রম চিন্তিত হয়ে পড়ল। মা, এটা ভালো লক্ষণ নয়। যদি অনিকেত তোমার নতুন নম্বর পেতে পারে, তাহলে প্রাচীন বালি সংরক্ষণ সমিতিও পেতে পারে। আমাদের এখানে নিরাপদ থাকা যাবে না। কিন্তু আমরা কোথায় যাব?
উবুদ একটি ছোট জায়গা, আমরা যেখানেই যাব সেখানেই আমাদের খুঁজে পাবে গিয়ে। বিক্রম ভাবতে লাগল। আমাদের পাহাড়ে যেতে হবে, সে শেষে বলল। বাটুর কাছে গিয়ে। বাটুর? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এটা বালির একটি পবিত্র পাহাড়। সেখানে একটি প্রাচীন হিন্দু মন্দির আছে, বাটুর টেম্পল। এটা এক সময় আগ্নেয়গিরি ছিল, কিন্তু এখন নিভে গেছে। সেখানে অনেক গুহা আছে। আমরা সেখানে লুকাতে পারব। আমরা মেয়েদেরকে জাগালাম। তিনি আমাদের পরিস্থিতি বুঝিয়ে বললেন। বাটুর? সেটা বেশ দূরে, প্রায় 4 ঘন্টার পথ, মেয়েদে বললেন। কিন্তু তোমাদের কথা ঠিক। সেখানে তোমরা নিরাপদে থাকতে পারবে। আমার একটি পুরানো জিপ আছে, তোমরা সেটা নিয়ে যেতে পারো গু। মেয়েদে আমাদের তার জিপের চাবি দিলেন। তিনি আমাদের কিছু খাবার, পানি আর একটি টর্চ দিলেন। সাবধানে যেও, তিনি বললেন। আমি দীপুকে, পুলিশ অফিসারকে, বলব যে তোমরা বাটুরে গেছ গু। আমরা মেয়েদেরকে ধন্যবাদ দিয়ে তার জিপে উঠলাম। বিক্রম গাড়ি চালাতে জানত। আমরা রাতের অন্ধকারে বাটুরের দিকে রওনা দিলাম। পথে আমরা অনেক পাহাড়ি রাস্তা পার করলাম। রাস্তা খারাপ ছিল, মাঝে মাঝে ঝাঁকুনি খেতে হচ্ছিল। চারদিকে ঘন জঙ্গল, আর রাতের অন্ধকারে সেটা আরও ভয়ঙ্কর লাগছিল। প্রায় 4 ঘন্টা যাত্রার পর আমরা বাটুর পাহাড়ের পাদদেশে পৌঁছে গেলাম। পাহাড়ের উপরে প্রাচীন টেম্পল মন্দির দেখা যাচ্ছিল। আমরা জিপ রেখে পাহাড়ে উঠতে শুরু করলাম। সূর্য উঠতে শুরু করেছিল। প্রভাতের আলো পাহাড়ের দৃশ্য অপূর্ব লাগছিল। আমরা মন্দিরের দিকে উঠতে লাগলাম। মন্দিরে পৌঁছে আমরা দেখলাম সেখানে কয়েকজন সাধু বাস করেন। তারা আমাদের দেখে আশ্চর্য হলেন। আপনারা এত সকালে? একজন বৃদ্ধ সাধু জিজ্ঞেস করলেন। বিক্রম তাদের বলল যে আমরা বিপদে আছি আর লুকোনোর জন্য একটি নিরাপদ জায়গা খুঁজছি। এখানে তোমরা নিরাপদে থাকবে, সাধু বললেন। এই মন্দিরে বহু লোক আশ্রয় নিয়েছে। এখানে একটি গুহা আছে, তোমরা সেখানে থাকতে পারো। সাধু আমাদের একটি গুহার দিকে নিয়ে গেলেন। গুহাটি মন্দিরের পিছনে অবস্থিত, একটি পাথরের দেয়ালের পেছনে লুকানো। গুহার ভেতরে কয়েকটি চটাই, একটি ছোট টেবিল আর কয়েকটি প্রদীপ ছিল। এখানে তোমরা থাকতে পারো, সাধু বললেন। আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি গু। সাধু চলে গেলেন। আমরা গুহায় বসে পড়লাম। এই মুহূর্তে সত্যিই ক্লান্ত লাগছিল। বিক্রম, তুমি কি সত্যি মনে করো আমরা এখানে নিরাপদে থাকব? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, মা। এখানে আমাদের খুঁজে বের করা কঠিন হবে। আর পুলিশ অফিসার শীঘ্রই প্রাচীন বালি সংরক্ষণ সমিতির বিরুদ্ধে অভিযান চালাবেন। আমাদের শুধু কিছুদিন অপেক্ষা করতে হবে গি। আমি মাথা নাড়লাম। আমার মনে এখনও অনিকেতের কথা ঘুরপাক খাচ্ছিল। সে কি সত্যি আমাকে সাহায্য করতে এসেছে, নাকি এটা ফাঁদ? কিছুক্ষণ পর সাধু ফিরে এলেন। তিনি আমাদের জন্য কিছু ফল, রুটি আর পানি নিয়ে এসেছিলেন। আমরা খাবার খেয়ে শুয়ে পড়লাম। বিক্রম তখনই ঘুমিয়ে পড়ল, কিন্তু আমি জেগেছিলাম। আমি গুহার মুখের কাছে গিয়ে বাইরের দিকে তাকালাম। বাটুর পাহাড় থেকে বালির সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল, ধান ক্ষেত, ছোট ছোট গ্রাম আর দূরে সাগর। আমার ফোন বাজল। আবার অনিকেত। হ্যালো, আমি ফোন ধরলাম। শ্রেয়া, আমি রাজীবের সাথে কথা বলেছি, অনিকেত বলল। সে স্বীকার করেছে যে সে প্রাচীন বালি সংরক্ষণ সমিতির সাথে জড়িত, কিন্তু সে বলেছে সে সুনীলকে হত্যা করেনি গি। তবে কে করেছে? আমি জিজ্ঞেস করলাম। রাজীব বলেছে সমিতির এক সদস্য, রামপ্রসাদ, সুনীলকে হত্যা করেছে। এটা সমিতির সিদ্ধান্ত ছিল না, রাম নিজে থেকে এটা করেছে গি। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল। কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা।
এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো। আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার। ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে। ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। 5,000 টাকা। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি, রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মন স্থির করল। সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন।
আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি ইমাম। 3 বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে গু। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই তুমি জেলা শহরে চাকরি নিও না। আমরা এখানে থাকি গু। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে। আমাকে ভালো চাকরি করতে হবে কি? রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে চাকরি হয়েছে। পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল। কিন্তু সাথে সাথে চিন্তাও হল। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না। আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে। খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না আগে। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি গু। তুমি ভালো ছেলে। তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। 4র্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে। বেঞ্চ ভাঙা। শিক্ষক মাত্র 2 জন। ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম। সরকারি সাহায্য নেই। অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল। ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল। মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না আগে। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে। নতুন বেঞ্চ এসেছে। ছাদ মেরামত হয়েছে। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল। 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না। আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। 5ম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী। কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে। স্কুলে যায়। শিক্ষকদের সাথে কথা বলে। বাচ্চাদের পড়ায়।
ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই, এখন পরিবারের দায়িত্ব আছে গু। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল, বাবার মৃত্যুর কথা বলল, কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনল চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী উ। রাকিব কিছু বলল না, শুধু হাসল। সময় যাচ্ছে, রাকিবের কাজ ভালো হচ্ছে, এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে, বেতনও বাড়ল, এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়, মাকে দেখে আসে, মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে, সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কে? রাকিব হাসল। মা, এখনো সময় আছে, আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি কি, মা বলল। তুমি চিন্তা করো না মা, সব ঠিক হবে উ। ষষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর, বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে, মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে, সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে, কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল, কোথা থেকে টাকা আসবে। তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি, সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো, হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে গি। রাকিব অবাক হল, তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গ। রাকিব কিছু বলল না, কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও উ। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল, অনেক গল্প করল, হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই উ। বলো উ। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি ই। রাকিব স্তব্ধ হয়ে গেল, কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে, কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব, আমার অনেক দায়িত্ব আছে গিউ। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয় গু। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারবো না গি। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে, সততা দিতে পারবে, এটাই যথেষ্ট উ। রাকিব তানিয়ার দিকে তাকাল, তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় পাচ্ছি উ। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না গি। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব উ। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল।
সপ্তম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে কি? তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব, খিমা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না গি। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল। কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না কি? তানিয়ার মা বললেন। বাবা, মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে কি? তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই কি? তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে গু। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। অষ্টম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়। অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না গিয়ে। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন গিউ। তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা গু। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে গু। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল।
সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল, 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না, বলল, তোমরা নতুন বিয়ে করেছ, আমরা গেলে তোমাদের সমস্যা হবে গি। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা, আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়, 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি, কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে, সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে, মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা। গিয়ে হ্যাঁ, মনে আছে? তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে, কোথায় স্কুল খুলবে, কিভাবে চালাবে। 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন 50,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনল, 2 বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল, আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন, শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে, ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল।
প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে 100, তৃতীয় মাসে 200। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়, শিক্ষকদের ট্রেনিং দেয়া, স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে, তারা দুপুরে খায় না, মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 5 বাচ্চা পড়ছে, 10 জন শিক্ষক আছে, স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। একাদশ অধ্যায়, জীবনের পূর্ণতা। 5 বছর পর রাকিবের বয়স এখন 33, তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে, নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার, সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি, তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে, 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না, তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল, হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে, 1000 বাচ্চা পড়ছে গু। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি, কিন্তু আরও অনেক পথ বাকি, তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে, তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল। হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল, বলছিল আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি। হঠাৎ অনন্যা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ। অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব। অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান, সে ঝামেলা করবে। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে, সময় লাগবে, টাকাও লাগবে। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব, আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে, আইনজীবীর ফি দিতে হচ্ছে, টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল।
সবাই মিলে টাকা তুলো রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়। সত্যের জয়। ত্রয়োদশ অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাগু দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল, পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনা। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখব। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। চতুর্দশ অধ্যায়, পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে। 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ। তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন। ঢাকা, বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে। তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল।
সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। ৫০ অধ্যায়, উত্তরাধিকার। আরও ৫ বছর কেটে গেল। রাকিবের বয়স এখন ৪৫। তার ১০টা আলোর পাঠশালাগু আছে। ১০টা জেলায়। ৬,০০০ বাচ্চা পড়ছে। ৪ শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন ১২ বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন ২ সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স ৫ বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু ৩টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও ২০টা স্কুল খুলব। প্রতিটা জেলায়। যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়। ডোনেশন দিতে চায়। স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ? মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়। শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ। আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও ১০ বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন ৫৫। চুলে পাক ধরেছে। কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন ২৫টা আলোর পাঠশালাগু আছে। ১৫,০০০ বাচ্চা পড়ছে। ১,০০০-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই। ৩ বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের ২ সন্তান। অনন্যা এখন ২২ বছর। সে শিক্ষক হয়েছে। আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন ১৫ বছর। সে মেডিকেলে পড়তে চায়। মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে। বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে। গান শেখায়। জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল। বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল। তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে। আকাশ লাল কুমলা রঙে রাঙানো।
তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এতদূর যাবে গু। রাকিব হাসল। আমিও জানতাম না। কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে গি। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম গু। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে গু। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা গু দেখা যাচ্ছে। বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি গু। তুমি পেরেছ। তুমি হাজারো জীবন বদলে দিয়েছ গি, তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি উ। রাকিব উঠে দাঁড়াল। চলো উ। তিনজন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল। হাসল। গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা। কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হল যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম। পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে। তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।